আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আমি আছি সাদাত হাবিবি সেতু। এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত ও আসন্ন বাজেটে এই খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আমরা দেখছি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। রাশাদ কবির, স্বাগত একুশে বিজনেস। আপনাকে ধন্যবাদ। একদম বাজেটে যেতে চাই, তারপরে হয়তো বা কিছু খাত সংশ্লিষ্ট কথা বলবো। শুরুটা বাজেট দিয়ে করতে চাই, খুব বেশি দিন সময় নেই। আমরা যতটুকু এখন পর্যন্ত যে ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে এবছর আসলে রেকর্ড আয়ের টার্গেট করা হয়েছে এবং তার একটা বড় অংশই ভ্যাট, প্রায় 3,10 কোটি টাকার ভ্যাট আদায় করতে হবে। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকে মানে এক ধরনের অ্যাজামশন, কোনো স্পষ্ট ধারণা না যে সফটওয়্যারের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে হার্ডওয়্যার পার্টসের ক্ষেত্রে সরকার হয়তো বা ভ্যাটের বৃদ্ধি করার এক ধরনের চিন্তা করছে। কিভাবে দেখছেন, এটি কি লাভবান হবে? অবশ্যই এই খাতের জন্য লাভবান হবে না, বাট আমি যদি একটু অনুমতি দেন একটু মৌলিক জায়গা থেকে শুরু করতে চাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে বাজেট নিয়ে আমাদের তথ্য প্রযুক্তি খাতে আসলে কি আমরা আশা করছি, সাধারণত এই ধরনের আলোচনা যখন আমরা আসলে করি, আমরা আসলে এই সেক্টরে যেটা বললেন ট্যাক্স ভ্যাটের ইস্যুগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো এটা নিয়ে আলোচনা হয়, কতটুকু বাজেট বরাদ্দ থাকবে সেটা নিয়ে আলোচনা হয়, বা এই খাতকে ডেভেলপমেন্ট করার জন্য কি করা যেতে পারে রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়। বাট এই সবের আগে আমি একটু যেটা বলছিলাম একটু মৌলিক জায়গাতে আলোচনা করতে চাই। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা মেন তাদের একটা সেলিং পয়েন্ট বা ব্র্যান্ডিং পয়েন্ট বা এজেন্ডা ছিল কিন্তু এই তথ্য প্রযুক্তি খাত, তার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন নামে কিন্তু এই কর্মসূচি বা প্রকল্পগুলো চালিয়েছে আর কি। সেই ক্ষেত্রে ধরেন অনেক দুর্নীতি হয়েছে, এটা যেমন সত্য, কিছু কাজ হয়েছে সেটাও যেমন সত্য, সবকিছু। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, যেহেতু আওয়ামী লীগের একটা মেন জায়গা ছিল, তাদের আইটি খাত ছিল তাদের আসলে মেন কর্মসূচির জায়গা বা আসলে ফোকাসের জায়গাটা ছিল, তারা এসে কিন্তু একেবারে বাজেটটা বন্ধ করে দিল, একেবারে কোনো রকমের কোনো কিছু আসলে এই জায়গা নিয়ে কাজ হয় নাই। এখনো কিন্তু কোটা আসলে চলমান আছে, যদিও কিছুটা আসলে হয়তো চেঞ্জ আসছে, মাত্র 2 মাস বা 3 মাস মতো হলো কারেন্ট গভর্নমেন্টে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমাদের যারা আসলে আমলারা আছে বা যারা আসলে প্রশাসনে যারা বসে আছে, তাদের ভেতরে এখন খুব একটা নেগেটিভ মাইন্ডসেট আছে যে যদি ডিজিটালাইজেশনের কোনো উদ্যোগ নেওয়া হয় বা অটোমেশনের কোনো উদ্যোগ নেওয়া হয়, এটি হয়তো একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা। না, আসলে একটু থামাচ্ছি, মানে বলতে বাধ্য হচ্ছি, সরকার প্রতিদিন যে ধরনের, আমি সচিবালয়ে গেলে যে ধরনের আমলাদের, বড় বড় আমলাদের যে ধরনের কথা বলি, তারা শুরুতেই বলেন যে কোনো কিছু একটা হইলেই শুরুতেই বলা হয় যে এক ধরনের ডিজিটাইজেশনের কাজই তারা হাতে নিচ্ছে। কিন্তু আপনি বলছেন যে তারা আসলে বলছে, কিন্তু আসলে গত 1.5 বছর ইন্টারিমি টাইমে যেমন আমরা দেখি নাই, এখনো আসলে তারা হয়তো যেহেতু একেবারে টপ পর্যায়ে থেকে কারেন্ট আমাদের প্রাইম মিনিস্টার থেকে নিজে বলছেন, সো আশা করতে হয়তো এটা মাইন্ডসেটটা চেঞ্জ হবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 100% চেঞ্জ হয়েছে বা পুরোপুরি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে অন্তত জিনিসটা আসলে মনে হয়নি। সো এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা আছে, যারা আমাদের প্রশাসনের ভেতরে এই মেসেজটাকে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন যে আইটি মানে কিন্তু কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের না, এটা আসলে সর্বজনীন এবং এটাকে আসলে মানে যদি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু এটাকে বাস্তবায়ন করা আসলে প্রয়োজন, আইটি কিনে কাজ করা প্রয়োজন। যেমন একটা কিন্তু আপনার সার্কুলার দেওয়া হয়েছে, যেটা আমি আসলে আপনার অনুষ্ঠানে আগেও এসে বলেছিলাম যে মাঝখানে যখন আসলে আমেরিকা ইরান যুদ্ধ শুরু হলো, তখন ওই যে কৃচ্ছতা সাধনের জন্য 2টা খাতকে আপনার বাজেট কাট করা হয়েছে। একটা হচ্ছে ফরেন ট্রেনিং এবং আর একটা হচ্ছে কম্পিউটার খাতে কম্পিউটার সামগ্রী পারচেসের উপর একটা সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে কিন্তু ওই নেগেটিভ মেসেজটা আবার চলে এসেছে। তো ধরেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে মেসেজটাকে দেওয়া হচ্ছে বা যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা যারা মিড লেভেলে বা যারা আসলে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে, এই 2টা গ্যাপ স্টেজের ভেতরে আমরা কিন্তু কিছুটা গ্যাপ দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাকে আসলে একটু ওয়ার্কআউট করা প্রয়োজন। এরপরে আসে আপনার বাজেটের ক্ষেত্রে। তো যেটা আসলে বলছিলাম যে বাজেটে তো আসলে গত 1.5 বছর বা 2 বছর তেমন কোনো কিছুই হয়নি আইসিটি খাতের জন্য। এইবারে আমরা আসলে আশা করছি যে এই খাতের জন্য অন্তত পর্যাপ্ত পরিমাণে একটা অর্থ বরাদ্দ সেখানে আসলে দেওয়া হবে। এইটা মানে কিন্তু কেমন না যে শুধুমাত্র আইসিটি ডিভিশনে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা বা কিছু আসলে হাইটেক বাগ তৈরি করা, আমরা আসলে কনক্রিট আমরা আসলে এখানে স্টেপ দেখতে চাই, আমরা প্রকল্প দেখতে চাই, যেখানে এখন সারা বিশ্ব এআই নিয়ে কাজ করছে, সারা বিশ্ব যেখানে এআই সেন্টার তৈরি করছে, সেখানে আমরা কিন্তু এখনো বেসিক জায়গাগুলোতে পড়ে আছি। আমাদের এখনো সফটওয়্যার ডেভেলপমেন্ট তৈরি করা, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা, হ্যাঁ এগুলোরও প্রয়োজন আছে। কিন্তু আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বা সামনের পৃথিবীর সাথে আমাদের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কিন্তু কারো অ্যাডভান্স টেকনোলজিগুলোকে নিয়ে আমরা কাজ করা প্রয়োজন। যে ইস্যুর কথা আপনি শুরুতেই বলেছিলেন, যে প্রশ্নের কথা
কথা, ভ্যাটের ইস্যু, এটা আসলে এটা নিঃসন্দেহে এটা একটা আসলে একটা আতঙ্কের ব্যাপার। কারণ আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা আসলে এনবিআর এর অত্যাচারে মনে হয় প্রত্যেকে অতিষ্ঠ। যারা আসলে মানে যারা এখন আপনি জানেন একটা বাংলাদেশের একটা কথা প্রচলিত আছে, যারা রিয়েল ভাবে ট্যাক্স ভ্যাট দেয় তাদের বিপদ আরো বেশি, এনবিআর আসলে তাদেরকে আরো বেশি করে ধরে, আর যারা দিচ্ছে না তাদের কোনো আসলে সমস্যাই নাই। তো এই জায়গাগুলোতে বোধহয় আসলে একটা ওয়ার্কআউট করার প্রয়োজন। ভ্যাট এখন যদিও আছে 5% আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাট এইটারও আসলে বিভিন্ন রকমভাবে একটা রকমভাবে আপনার ইয়েগুলো করে, এনবিআর ট্যাক্স আরোপ করে, ভ্যাট আরোপ করে, কোথাও 5% করে, কোথাও 15% করে, আবার যদিও আমাদের এখানে ট্যাক্স এক্সাম্পটেড, তারপরও দেখা যায় যে আসলে মাঝে মাঝে এনবিআর এখানে বা সরকারি অনেক প্রতিষ্ঠান সেখানে আসলে ট্যাক্স আরোপ করে থাকে। আবার ধরুন যেটা আমাদের তথ্য প্রযুক্তি খাতে ট্যাক্স এক্সামশন আছে 2027 সাল পর্যন্ত। এটা শুরু হয়েছিল 2012 সাল 13 সাল, ওই সময় থেকে শুরু হয়েছিল, কিন্তু আপনার 5 বছর 10 বছর 2 বছর 3 বছর করে করে এই সময়টাকে বাড়ানো হয়েছে 2027 সাল পর্যন্ত। সর্বশেষ যেটা বাড়ানো হয়েছিল 2024 সালে 3 বছরের জন্য বাড়ানো হয়েছিল একটা অদ্ভুত কন্ডিশন দিয়ে। সেই কন্ডিশনটা হচ্ছে কি, আমাদের যারা আইটি কোম্পানি আছে তাদের 100% ট্রানজ্যাকশন ক্যাশলেস হইতে হবে, সমস্ত ইনভেস্টমেন্ট ক্যাশলেস হইতে হবে, সমস্ত এক্সপেন্ডিচার আপনার ক্যাশলেস হইতে হবে। ওয়ারাস 24 জুনে যখন এটা ইমপ্লিমেন্ট করলো, 24 জুলাই কিন্তু আপনার ইন্টারনেট শাটডাউন হলো 7 দিনের জন্য। সো আসলে আদৌ তো কোনো কোম্পানি এটা ক্যাচ আপ করতে পারে না, কারণ অনেকে ক্লায়েন্ট মিট করার জন্য নেপালে তাদের টিম পাঠায়, তারপরে তাদের তখন আমি এই প্রসঙ্গে যেটা বলছিলাম, এটা তখন ব্যাংকিং চ্যানেল অফ, মানে আপনার মোবাইল ফিন্যান্সিং সার্ভিসগুলো অফ, স্বাভাবিকভাবে তারা তখন তাদেরকে ক্যাশে লেনদেন করতে হয়েছে। বাংলাদেশ সরকার তো নিজেও করছে খুব একটা ক্যাশলেসে কোনো একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, সেটাও আমরা সেরকম। আমি এই যে আপনার আশা এবং প্রত্যাশার ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন না, যখন নির্বাচনী প্রচারণায় ছিলেন এবং দীর্ঘ সময় তিনি যখন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তাদের দলের নেতাকর্মীদের সাথে, একটা বড় ইস্যু ছিল এবং তরুণদের কাছে ওইটি এসেছে যে পেপালের বৈধকরণ। আগের যিনি মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন জুনায়েদ আহমেদ পলক, তিনি অনেক বছর ধরেই এটা বলেছেন কিন্তু কোনোদিনই করেন নাই। আসলে এটা কি রকেট সায়েন্স? মানে পেপালের এটা আমাদের ছোট ছোট অনেক ছেলেরা রয়েছে যারা আসলে এটা দিয়ে একটা ভালো অবস্থায় চলে যেতে পারে, টিউশনি করার থেকে অন্তত তোমাকে বেটার জায়গায় চলে যায়। টিউশনি খারাপ না, আমি বলছি যে আরো ইজিলি তারা আরো বেশি কামাই করতে পারে, কিন্তু এইটা শেষমেশ হচ্ছে না। কোনো গ্রাউন্ড ওয়ার্ক কি দেখছেন এই মুহূর্তে? না, ডেফিনেটলি এটা তো আসলে বাংলাদেশে আসা অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা আগে একটা অনুষ্ঠানে আপনি বলছিলাম যে এই জায়গায় কিন্তু আসলে বেশ কিছু মানে পলিসিগত সমস্যা আছে। যেমন পেপাল আসলে বিশেষ করে তারা আসলে বোথ ওয়ে ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি টাকা নিয়ে আসতেও পারবেন, টাকা দিতেও পারবেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যখন আসলে পলিসি আছে সেখানে আপনি টাকা যত ইচ্ছা নিয়ে আসতে পারবেন, কিন্তু টাকা যখন আপনাকে আবার দিতে হবে সেই জায়গায় কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার বাধা রয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা পারমিশনের একটা ব্যাপার রয়েছে বা সব কিছু, এই জন্য আসলে পেপাল ওইভাবে আসছে না। আবার দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার কোনো না কোনো সময় একটা ডিসপিউট অ্যারাইজ হয় ক্লায়েন্টের সাথে, যে কাজ করছে যে ফ্রিল্যান্সার তার সাথে যদি কোনো একটা ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে পেপালে কিন্তু একটা পলিসি আছে, সে যে অ্যাডভান্স পেমেন্টটা নিয়েছে সেটাকে সে অটো ডেবিট করতে পারবে ফ্রম দ্য অ্যাকাউন্ট। সেই পলিসিও কিন্তু এখন কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের যে সিচুয়েশন সেটা কিন্তু নাই। তো এরকম অনেক পলিসিগত আসলে ইস্যুগুলোকে আসলে রয়েছে। পেপালে যে আসলে বাংলাদেশে আসলে আসতে আগ্রহী না ব্যাপারটা সেরকম না, কারণ যে ক্ষেত্রে আসলে প্রায় 20 কোটি দেশের একটা মানুষ এবং যেখানে প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে, ডেফিনেটলি এটা একটা বড় মার্কেট। কিন্তু তারা তো কোনো না কোনো ভাবে টাকা আনছেন, মানে যারা ফ্রিল্যান্সার আনছে তারা একে আনছে হয়তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ে আসছে, অথবা যারা আসছে তারা হয়তো হুন্ডি করে নিয়ে আসছে, কিন্তু যখন আসলে হুন্ডি করে নিয়ে আসছে সেটা তো আসলে আমাদের হিসাবে পাচ্ছি না, বা সেটা দেশের অর্থনীতির জন্য খুব কোনো একটা অবদান রাখতে পারছে না, আমরা বুঝছিও না যে এটা ইলিগাল কি ধরনের। রাইট। এবং এটা কিন্তু আসলে দরকার, কারণ আমাদের ফ্রিল্যান্সাররা অনেক কাজ হারাচ্ছে কিন্তু আসলে পেপালের জন্য, কারণ যারা আসলে ইউএসএ বেস ক্লায়েন্ট আছে তারা কিন্তু আসলে ওই হ্যাসেলে যাইতে চায় না যে আমি ব্যাংকের মাধ্যমে টাকাটাকে পাঠাবো। একে তো আসলে হ্যাসেল, এবং দ্বিতীয়টা বললাম একটা সিকিউরিটি ব্যাপার আছে, আমি কাজ না পেলে আমি টাকাটাকে আবার ফেরত আনবো, সেইটা কিন্তু পেপালে সম্ভব, ব্যাংকিং চ্যানেলে পসিবল না। সো তারা আসলে পেপালটাকে প্রেফার করে, এবং আমি অনেক ফ্রিল্যান্সারকে আসলে চিনি বা তাদের সাথে কথা আমি শুনেছি, এই পেপাল না থাকার কারণে কিন্তু তারা আসলে অনেক কাজ হারিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও বিষয় নিয়ে কথা বলতে চাই এবং এবার একটু জনশক্তি নিয়ে কথা বলবো, কিন্তু তবে সময় একটু নিচ্ছি, একটা বিরতি নিচ্ছি, দর্শকের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছেন সাহাদ হাবিব সেতু। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত আসন্ন বাজেট নিয়ে আমরা কথা বলছিলাম বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবিরের সাথে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই। আমরা বিরতির আগে পেপাল কথা বলছিলাম, 6 লাখ ফ্রিল্যান্সারের কথা হচ্ছিল, সুযোগের কথা আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্র একটা হিউজ অ্যামাউন্ট 45,000 H1B ভিসা জন্য তারা 85,000 দুঃখিত 85,000 মানুষকে তারা নিতে চেয়েছিল, যেখানে ভারতের প্রায় 40,000-এর বেশি মানুষ সুযোগ পেয়েছে, বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছে মাত্র 66 জন। যদি সেইটাই হয় তাহলে আমরা আসলে ভারতের থেকে কি মানে এতটাই পিছিয়ে রয়েছি? মানে আমার এতে কোনো মানে সংখ্যা তাদের দেশের মানুষ বেশি, কিছুটা সংখ্যা তাদের বেশি হবে, কিন্তু ওয়াই নট বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট 1,100 মানুষও না? কেন না, এটা খুবই আসলে একটা হতাশার ব্যাপার। আপনি জানেন যে H1B ভিসা একটা স্পেশালাইজড ভিসা, যারা জানেন না তাদের জন্য এটা খুবই, যারা প্রফেশনাল ক্ষেত্রে দক্ষ, আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা রিসার্চার, তাদেরকে এটা আসলে যুক্তরাষ্ট্র প্রোভাইড করে। সংখ্যাটা আসলে খুব মানে আপনার একটা সিগনিফিকেন্স ক্যারি করে। আসলে আমরা পার্শ্ববর্তী দেশের তুলনায় কোথায় আসলে আমরা পিছিয়ে আছি, কতটা পিছিয়ে আছি, এটা কিন্তু একটা মেসেজ থাকে তারা আসলে কনভে করে। আমি শুধু একটা উদাহরণ দিই, যেহেতু বাজেটের ব্যাপারটা আসছে। ভারত 5 বছরের জন্য তারা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা বাজেট বরাদ্দ রেখেছে 15,000 কোটি টাকা প্রতি বছর। অন অ্যান এভারেজ তারা 3,000 কোটি টাকা করে বাজেট বরাদ্দ রাখছে। ওয়ারাস আমাদের টোটাল আইসিটি খাতে বাজেট 2,500 কোটি টাকাও না। আমি সফটওয়্যার এবং ট্রেনিং এর ব্যাপারটা নিয়ে বাদই দিলাম, এআই তো আসলে অনেক পরের কথা। সো যখন আসলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলার কথা বলি, এবং যখন আসলে আমাদের বাজেট বরাদ্দটা এতটা পিছিয়ে থাকে এবং আমাদের উদ্যোগগুলো যখন ফলপ্রসূ হয় না, তখন আসলে বাস্তবতা তো আসলে এটাই হবে। এইটা দেখেন, আবার আসলে একটু পুরাতন কথায় ফিরে আসতে হয়, যে 17 বছরে আপনার তথ্য প্রযুক্তি খাতে অনেক ট্রেনিং প্রোগ্রাম করা হয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 10,000 কোটি টাকা মতো প্রায় ট্রেনিং প্রজেক্ট করা হয়েছে। তো আপনি 10,000 কোটি টাকা যদি ট্রেনিং প্রজেক্ট করেন, আপনি তো অ্যাটলিস্ট আশা করবেন যে কিছু না হোক অন্তত 10,000 খুব ভালো দক্ষ আপনি লোকবল সেখান থেকে পাবেন। কিন্তু আপনি সেখান থেকে কি 500 পেয়েছেন বা 1,000 পেয়েছেন বা 100 পেয়েছেন? আসলে তো আপনি পান না। পাই নাই দেখি তো এই অবস্থা, পাই নাই দেখি কিন্তু আসলে এই অবস্থাটা হয়েছে। আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের মেন কাঁচামালটাই কিন্তু আসলে হিউম্যান রিসোর্স। সো সেই জায়গাটায় যদি আসলে আমাদেরকে দক্ষ করে তুলতে না পারি, বা আমাদের কিন্তু আসলে মডার্ন যে টেকনোলজিগুলো আছে, ফ্রন্টিয়ার যে টেকনোলজিগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি তাদেরকে আমরা স্কিলটা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে অনেক পিছিয়ে থাকবো। একে তো আমাদের লোকবলরা তারা আসলে বাইরের দেশে খুব একটা কাজ করতে পারবে না, এটা একটা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরও যে আসলে তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি, সেইটাও কিন্তু আমরা আসলে যেটাকে আমরা আগুচ্ছিলাম, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া বা ফিলিপিন বলেন বা ভিয়েতনাম বলেন, তাদের চাইতে আমরা আসলে অনেক পিছিয়ে থাকবো। আপনি দেখে অবাক হবেন, যেখানে বাংলাদেশের আইসিটি এক্সপোর্ট মাত্র $1 বিলিয়ন, সেক্ষেত্রে পাকিস্তান আমাদের থেকে অনেক পরে শুরু করে তারা কিন্তু প্রায় $3 বিলিয়ন ক্রস করে গেছে। সো এটা কিন্তু আসলে খুব একটা বলতে ভালো লাগে এমন কোনো আসলে কথা না। সো এই জায়গাগুলোতে বোধহয় আমাদের খুব সিরিয়াসলি এটাকে ওয়ার্কআউট করার প্রয়োজন। এবং আসলে পিছনে দেখি কি হয়েছে না হয়েছে, যদিও আমি নিজেও সমালোচনা করলাম, বাট আমার কাছে মনে হয়েছে এখন যেহেতু নতুন একটা গভর্নমেন্ট এসেছে, এই জায়গাটাই আসলে খুব এমফাসাইজ দেওয়া প্রয়োজন। সমালোচনা তো দরকার আছে, সেটা এখন হবে, ভবিষ্যতে হবে। কিন্তু আমি বলছি যে আবার আমরা তো এইটাও দেখেছি যে অনেক সফটওয়্যারে অনেক প্রণোদনা দেওয়া হয়েছে যেগুলো আসলে কাজই করে নাই, মানে যেগুলা ব্ল্যাঙ্ক পড়ে রয়েছে। A2I-এরও অনেক প্রজেক্ট রয়েছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো আমি বলছি যে এই যে 2,500 কোটি টাকাও বরাদ্দ না, আমি এবার একটু সাংগঠনিকভাবে এই প্রশ্নটা শেষের দিকে রয়েছে বলতে চাই। আপনি বেসিসে সাবেক পরিচালক ছিলেন, এখন বেসিসে যারা দায়িত্ব রয়েছেন, সবাই মিলেমিশে আপনারা সরকারকে কতটুকু পুশ করতে পারছেন এই যে সফটওয়্যার এক্সপোর্টের জন্য কি করণীয়? হয়তো বা সরকারও যারা এখন দায়িত্বে রয়েছেন, আমলাদের যদি আমি বাদ দিই, মানে রাজনৈতিক নেতাদের কথা বলি, তাদের একটা বিরাট অংশ 17 বছর ক্ষমতার কোনো আশেপাশেই ছিলেন না। এক ধরনের তাদের জন্য এক ধরনের বুঝে নেওয়ার ব্যাপার রয়েছে। তো সেখানে আপনারা কতটুকু সাকসেস হতে পারলেন? তাদেরকে আসলে এখনো বোধহয় আমাদেরকে একটু জানানোর বা বোঝানোর আসলে প্রয়োজন রয়েছে। কারণ আপনারা যদি আসলে আইসিটি এক্সপোর্টটাকে আসলে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এটা যেহেতু মোর একটা টেকনিক্যাল ফিট, রাদার হচ্ছে আপনি গতানুগতিক আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মতো না, একটু ডিফারেন্ট টাইপের ভাবে এটাকে আসলে এক্সপোর্ট মার্কেটিংটা আসলে করতে হয়। সো এই জায়গাটাই বোধহয় একটু কাজ করার প্রয়োজন রয়েছে। এখানে যেমন আপনার পলিসিগতভাবে আপনার সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে,
এইখানে যেমন আসলে আপনার স্ট্র্যাটেজিক্যাল ভাবে আপনার কাজ করার প্রয়োজন রয়েছে, তেমনি আসলে আপনার এখানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা আমাদের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আসলে রেডি করার প্রয়োজন রয়েছে। দেখুন আমরা কিন্তু যে আসলে এতদিন ধরে এক্সপোর্ট করতাম সেটা কিন্তু এতদিন ধরে ইউএস মার্কেটে বলেন বা ইউরোপ মার্কেট এই জায়গাটাই করতাম, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই মার্কেটটাকে আসলে চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু একটা খুব নিশ মার্কেট তৈরি হচ্ছে আফ্রিকাতে। এবং আপনি দেখেন যে বাংলাদেশে যে গভর্নমেন্ট সফটওয়্যার বা আসলে ই গভর্নেন্স সফটওয়্যারে কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছে, প্রায় 18-20 বছর ধরে কাজ হচ্ছে। সো প্রায় 100টার মতো বা 200-র মতো কোম্পানি যারা দাঁড়িয়ে গেছে, যারা এই সেক্টরে খুব ভালো অভিজ্ঞতা আছে। এই হোয়ারাস কিন্তু আপনার আফ্রিকার বিভিন্ন দেশ, যেমন আমি বলি নাইজেরিয়া, কেনিয়া, গাম্বিয়া, তারপর আপনার ক্যামেরুন, এরা কিন্তু মাত্র আপনার ডিজিটালাইজেশনে কাজ শুরু করেছে। সো আমাদের এই কোম্পানিগুলোকে যদি আসলে সরকার ওইসব দেশে প্রমোট করতে পারে, সেটা আসলে G2G নতুন গন্তব্যের কথা বলছেন বা আসলে নতুন ডেস্টিনেশন বা সেখানে এক্সপোর্ট ফেয়ার বা যে কোনোভাবেই হোক, এটা যদি করতে পারে তাহলে আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু একটা আর্লি মুভার অ্যাডভান্টেজ সেখান একটু থেকে রাফলি জানতে চাই, আফ্রিকার যদি মার্কেটে আমরা যেতে পারি, নিশটা নতুন নিশটার কথা বলছেন, সেখানে কি আরো কতটুকু আয় করার সুযোগ রয়েছে, মানে যারা গভর্নমেন্টে রয়েছেন তারা যাতে শুনতে পারেন, বুঝতে পারেন? না, ডেফিনেটলি, মানে আমরা তো আসলে $1 বিলিয়ন এখন এক্সপোর্ট করছে আইসিটি খাত থেকে। সো আফ্রিকা মার্কেটে এত বড় হচ্ছে এবং গভর্নমেন্ট কাজ আপনি জানেন অনেক বড় বড় প্রজেক্ট হয়, সেই জায়গাটায় যদি কাজ করে সেই একটা আফ্রিকা মার্কেট থেকে আপনি আরো $1 বিলিয়ন $2 বিলিয়ন অর্জন করতে পারবেন। এবং সেখানে তো আসলে কাজ হচ্ছে না তা না, সেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে, আপনার দুবাইয়ের কোম্পানিগুলো আছে, ইউরোপের কিছু কোম্পানি কাজ করছে। সো ডেফিনেটলি যেহেতু আমাদের একটা কস্ট বেনিফিট অ্যাডভান্টেজ আছে ইউরোপের কোম্পানির তুলনায়, ডেফিনেটলি হচ্ছে আমরা অনেক বেশি একটু আমরা কস্ট ইফেক্টিভ ভাবে সলিউশন দিতে ভারতের পারবো, থেকেও আমরা কিছু ভারতের থেকেও কিছুটা কমে দিতে পারবো। তো ডেফিনেটলি সেখানে একটা আমরা অ্যাডভান্টেজ সেই জায়গা থেকে আসলে পাবো। এবং আরেকটি বিষয় যেখানে আসলে হচ্ছে যে ইউরোপ মার্কেট বা আমেরিকা মার্কেটে, সেখানে তো আসলে আপনার আউটসোর্সিং কাজটা আসলে বেশি হয়, অর্থাৎ আমি একটা কাজ পেয়েছি সেটা আমি আমার সস্তায় আমি দিয়ে দিব, বাট ওইখানে কিন্তু আসলে আপনার আউটসোর্সিং মার্কেট না, সেখানে হয়তো গভর্নমেন্ট একটা সফটওয়্যার করছে, সেটার জন্য একটা টেন্ডার করছে, বা প্রাইভেট সেক্টরে একটা বড় ব্যাংকিং সফটওয়্যারের দরকার, সেটার জন্য তারা হয়তো একটা ওপেন বিডে যাচ্ছে। এই সব কাজগুলোকে ধরা কিন্তু আসলে অনেক বেশি আসলে ভালো, কারণ আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আপনাদের সমস্যাটা হয় আপনি হয়তো রেভিনিউ আর্ন করতে পারছেন, কিন্তু সেটা কিন্তু আপনার কোম্পানির পোর্টফোলিওতে এটা অ্যাড হচ্ছে না, কারণ সেখানে আপনি এনডিএ সাইন করা থাকে। কিন্তু আপনি যখন আসলে সরাসরিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সেটা কিন্তু আপনার কোম্পানির একটা পোর্টফোলিওতে অ্যাড করছে। সো সেই পোর্টফোলিও দেখায় কিন্তু আপনি আরো 10টা জায়গায় কাজ পেতে পারেন। তো ওই মার্কেটটাকে বোধহয় আমাদের সিরিয়াসলি একটু কাজ করার প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ রাশাদ করিম, আপনাকে খুব দারুণ করে বললেন, জনসম্পদের কথাও বললেন এবং একই সাথে হতাশার কথাও রয়েছে যে যখন প্রতিবেশী এত লোক পাঠাচ্ছে ভারত আমেরিকাতে ভিসা পাচ্ছে, আমাদের সেখানের অবস্থানটা স্পষ্ট হলো। বাজেটের বরাদ্দ নিয়েও বেশ কিছু সুন্দর কথা বলেন। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাত ও আসন্ন বাজেট নিয়ে আমরা কথা বলছিলাম বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবিরের সাথে। সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, আবারও ফিরবো 2:30 মিনিটে 21শে বিজনেস নিয়েই, আরও সংবাদ এবং অন্যান্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন।